ইদানিং জলপাই চা খেতে খুব ভালো লাগে, কিন্তু জলপাই চা প্রতিদিন খাওয়া যাবে না, তাহলে পেটে অনেক গ্যাস হবে। 30 তারিখের মধ্যে সব কিছু পূরণ করতে পারবো কি না সেটা নিয়ে অনেক টেনশনে আছি। খুব খারাপ লাগছে জানো আপুরা, বুক ফেটে কান্না বেরিয়ে আসতেছে। আপুরা, তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, আমি যাতে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারি। আমার খুব শখ ওকে একটা ভালো স্কুলে ভর্তি করানোর। তুমি কেন ছিলে এগুলো বলো, কেন? পাতা সব শিয়ালেছে, আর ভালো লাগতেছে না। কি অবস্থা করছে শিরা। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। এখন দুপুর 2টা বাজে। আজকে একটু জলপাই চা খেতে ইচ্ছা করতেছে, তাই জলপাই চা বানাচ্ছি। চায়ের পানিতে জলপাইগুলো সিদ্ধ করে নিচ্ছি, এতে করে চায়ের পানিটা গরম হবে আর জলপাইগুলো সিদ্ধ হয়ে যাবে। সকালবেলা নাস্তা খাওয়ার পরে একটু চা খেতে ইচ্ছা করে। প্রতিদিন খাই না, তবে মাঝে মধ্যে চা খাই। ইদানিং জলপাই চা খেতে খুব ভালো লাগে, কিন্তু জলপাই চা প্রতিদিন খাওয়া যাবে না, তাহলে পেটে অনেক গ্যাস হবে। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানানো, বাচ্চাদেরকে খাওয়ানো, নিজের খাওয়া, ছোট বাচ্চাকে দুধ খাওয়ানো এবং ঘরের টুকটাক কাজ করতেই অনেক সময় লেগে যায়, তাই চা খেতেও দেরি হয়ে যায়। ছোট বাচ্চাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর চা খেতে বসি, না হলে ও কান্নাকাটি করলে কোনো কাজ ঠিকমতো করতে পারি না। আসলে ছোট বাচ্চা কান্নাকাটি করলে কোনো মাই ঠিকমতো কাজ করতে পারে না। যখনই বাচ্চারা কান্নাকাটি করে তখন আমি কাজ করতে পারি না, আমার কাজটা ঠিকমতো হয় না, মাথাটা হ্যাং হয়ে যায় আর প্রচুর মেজাজটা খারাপ হয়ে যায়, অনেক বেশি বিরক্ত লাগে। তখন সায়রা আসে বলে একটু ভরসা পাই, না হলে তো বাচ্চাকে কোলে নিয়ে ঘরের টুকটাক সব কাজকর্ম সারা লাগতো। জায়ানের স্কুলে ভর্তি নিয়ে অনেক টেনশনে আসি। গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম জায়ানকে নতুন স্কুলে ভর্তি করাতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে, তাই ছবি তুলে নিচ্ছি। কিন্তু ফর্ম ফিল আপ করতে পারিনি। ফর্ম ফিল আপ করতে গিয়ে আরেক সমস্যা পড়ে গেলাম। তোমাদেরকে তো বলেছিলাম জায়ানের জন্ম নিবন্ধনটা করা হয়নি। শুধু জায়ানের না, আমার ওর বাবার ফর্ম ফিল আপ কারোরই করা হয়নি। বাবুর আব্বুকে আমি এই মাসে 12 তারিখে ওদের টিকা কার্ডের কপি ছবি তুলে পাঠিয়েছি। উনি বলেছেন টিকা কার্ডের কপিটা ছবি তুলে পাঠাতে এবং ওদের নাম ও বয়সটা ঠিকভাবে লিখে পাঠিয়ে দিতে। আমি সব কিছু ঠিক করে মেসেজ করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম। দেশের বাড়িতে বাবুর আব্বুর চেনা জানা লোক আছে, তার কাছে এগুলো জমা দিলে উনি খুব দ্রুত জন্ম নিবন্ধনের কপিটা বের করে দিবে, কিন্তু তিনি এগুলো জমা দেন নাই। এখানে আমার একটা ভুল হয়েছে। আমি ভেবেছিলাম জন্ম নিবন্ধনের কপিটা লাগবে না, কারণ অনেকে বলেছিল জন্ম নিবন্ধনের কপি লাগবে না, ভর্তির সময় জাস্ট নাম ঠিকানা দিলেই হবে। জন্ম নিবন্ধনের কপি আসলেই লাগবে না, কিন্তু জন্ম নিবন্ধনের নাম্বারটা লাগবে, তাই জন্ম নিবন্ধনের মূল কপিটা বের করতে হবে। ভর্তির ফর্ম পূরণ করার সময় জন্ম নিবন্ধনের নাম্বারটা উল্লেখ করতে হয়। আমি যখন ফর্মটা ফিল আপ করতে যাই তখন দেখি জন্ম নিবন্ধনের নাম্বার দেওয়ার জন্য একটা বক্স আছে, ওই বক্সের সামনে লাল চিহ্ন আছে। লাল চিহ্ন থাকা মানেই এটাকে অবশ্যই ফিল আপ করতে হবে। এই কারণে আমি ফর্মটা ফিল আপ করতে পারিনি। এইদিকে সময়ও নেই, 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। বাবুর আব্বুকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি করে জন্ম নিবন্ধনটা বের করে দিতে, কিন্তু এখানে একটা সমস্যা দেখা যায়। উনি দেশের বাড়ির ঠিকানায় ওনার জন্ম নিবন্ধনের কপিটা করাবে। আমার জন্ম নিবন্ধনটা ঢাকায় করানো হয়েছে, কিন্তু সেটা ডিজিটাল না, তাই নতুন করে সেটাকে আবার ফিল আপ করতে হবে। এখন দেশের বাড়িতে এটা করানো যাবে কি না সেটা নিয়েই ভাবতেছি। আবার ঢাকায় করাতে গেলে বাবুর আব্বুকে সময় নিয়ে যেয়ে তারপর করাতে হবে। আমাদের জন্ম নিবন্ধনের কপিটা এখন অবশ্য লাগবে না, কিন্তু ভর্তির সময় এটা আমাদের লাগবে। তাছাড়া জায়ানের জন্ম নিবন্ধনের কপিটা পূরণ করার সময় আমাদের নাম ঠিকানা দেওয়া লাগবে। সেক্ষেত্রে জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের নাম ঠিকানা উল্লেখ করতে হবে। তাই বাবুর আব্বু জায়ানের সাথে সাথে
আমাদের জন্ম নিবন্ধনের কপিটাও বের করতে চাচ্ছে, কিন্তু আমার ক্ষেত্রে সমস্যা হয়েছে। জন্ম নিবন্ধনে আমার যে নামের স্পেলিংটা আছে ওই স্পেলিংয়ের সাথে জাতীয় আইডি কার্ডের স্পেলিংয়ের নামের মিল নেই, মানে বানানটা সেম দেওয়া নেই। ইংরেজি নামের ক্ষেত্রে এক জায়গায় দেওয়া আছে ডব্লিউ, আর জায়গায় দেওয়া আছে ও। এক্ষেত্রে সমস্যা হচ্ছে। যেহেতু আমার জন্ম নিবন্ধনটা ডিজিটাল না, আগের নিয়মে করা, তাই আমাকে এখন ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি করতে হবে। বাবুরাবু যেহেতু দেশের বাড়িতে করাবে, তাই উনি চাচ্ছে আমারটা ওখানে করাতে, কিন্তু আমারটা ওখানে করাবে কি না বুঝতে পারছি না। যদিও ওখানকার লোক বলেছে চেষ্টা করে দেখবে, যদি ঢাকা ঠিকানা না হয় তাহলে দেশের বাড়ি ঠিকানা দিয়ে দিবে। এনআইডি কার্ডে আবার ঢাকা ঠিকানা দেওয়া আছে, বুঝতে পারছি না কি হবে, আল্লাহ জানে আমার জন্ম নিবন্ধনের কপিটা করা হবে কি না। আজকে জায়নে ফর্মটা পূরণ করবে, পূরণ করা হয়ে গেলে ওটিপি নাম্বার দিলে সেই নাম্বার দিয়ে কার্ডটা বের করে নিবে। আজকে 26 তারিখ, 30 তারিখের মধ্যে সব কিছু পূরণ করতে পারবো কি না সেটা নিয়ে অনেক টেনশনে আসি। খুব খারাপ লাগছে জানো আপুরা, বুক ফেটে কান্না বেরিয়ে আসতেছে। আমার ছেলেটাকে আমি গত 2 বছর স্কুলে পড়াতে পারিনি। প্রেগনেন্সির কারণে স্কুলে ভর্তি করা হলেও ওকে ঠিকমতো স্কুলে নিতে পারিনি। বাসায় অবশ্য পড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরও স্কুলের শিক্ষাটা ওকে দিতে পারিনি। ও স্কুলে যাওয়ার জন্য কয়েকদিন অনেক কান্নাকাটি করেছিল, কিন্তু ওকে স্কুলে নিতে পারিনি। ওকে স্কুলে নেওয়ার মতো আর কেউ ছিল না যাকে দিয়ে ওর স্কুলে যাওয়াটা কন্টিনিউ করতে পারতাম। বাবুর আব্বু সকালে বের হয়ে যায়, আমি বাসায় একা থাকি। একা মানুষ সব দিকে সামনে ওঠা আসলে সম্ভব হয় না। তার উপরে আমি প্রেগনেন্ট ছিলাম, আর আমার ছোটো একটা বাচ্চাও ছিল। সব কিছু মিলিয়ে আমার পক্ষে আসলে স্কুলে যাওয়াটা সম্ভব হয়নি। মনটা খুব খারাপ লাগতেছে, কী করব কিছুই বুঝতে পারছি না। বাবুর আব্বুকে আমি সব কিছু আগেই দিয়ে দিয়েছিলাম। আমার জন্ম নিবন্ধনের কপিটা, এনআইডি কপিটা সব কিছু দেওয়া হয়ে গেছিল। উনি যদি তখনই জন্ম নিবন্ধনের কপিটা বের করে নিত তাহলে এখন আর এত সমস্যা হতো না। এই দেখো, আমি বসে চা খাচ্ছি আর আমার মেয়েটা বারান্দায় গিয়ে আমার গাছটা ছিঁড়ে ফেলেছে। কেমন লাগে বলো তো? রাগও উঠতেছে আবার হাসিও পাচ্ছে। আজকে প্রথম সে গাছে পাতা ছিল। পাতার ডাল সবসময় নিচেই পড়ে থাকে, কখনো ও ধরে না, কিন্তু জানি না কেন যে আজকে পাতাটা ধরে ছিঁড়া শুরু করেছে। ওই দেখো আবার ছিঁড়তেছে। আমার এত স্বাদের মানি প্ল্যান্ট গাছগুলা, যেগুলো আমি নোয়াখালী থেকে নিয়ে এসেছি, আনার পরে এত যত্ন করে বড় করেছি, আর ও এগুলো ছিঁড়ে ফেলতেছে। এই এই দুষ্টুমি করে মার দিলাম, তোমরা আবার সিরিয়াস ভেবো না। তুমি কেন ছিলে পাতা? কেন? হ্যাঁ দুষ্টু মেয়ে, তোমাকে কে বসে ছিঁড়তে? না তুমি কিছু ছিলে এগুলা, তুমি কেন ছিলে এগুলা বলো কেন? পাতা সব শিয়াল এসে আর ভালো লাগতেছে না। কি অবস্থা করছে শিরা। যা করে যা, যা যাও 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 করে যাও, দেবা না, যাও। পাতাগুলো ছিঁড়ে সে কত খুশি জানো না। পাতাগুলো নিয়ে তাকে ঘরে বসিয়ে দিয়েছি, বলেছি এই পাতা দিয়ে ঘরে খেলা করো। সে কি আর খেলা করার লোক? সেই পাতাগুলো নিচে ফেলে ঘরটাকে ময়লা করে ফেলেছে। পাতা ছিঁড়লে সমস্যা নেই, কিন্তু ডাল ছিঁড়লে সমস্যা। মানি প্লান্ট গাছগুলোর ডাল থাকলেই হয়, ডাল থেকে নতুন পাতা গজায়। আমার প্রিয় লক্ষ্মী আপুরা এবং ভাইয়েরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিয়েছো তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। তোমরা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যেও আপুরা। ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো, লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায়, তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু। জায়ান পানি ভরে দিচ্ছে, ইদানিং সে পানি ভরতে চায় না। টিভি দেখলে তার আর অন্যদিকে মন বসে না। আসলে স্কুলে যায় না, তাই পড়াশোনার প্রতি তার মনটা উঠে গিয়েছে,
বাসায় পড়তে বসালেও পড়তে চায় না, বাবা শুধু কান্নাকাটি করে। প্রতিদিন নিয়ম করে পড়াতে বসালে তার আবার পড়াশোনায় মন চলে আসে, তখন আর সমস্যা হয় না। কিন্তু গ্যাপ দিলেই সমস্যাটা হয়ে যায়। আগে যখন স্কুলে পড়তো তখন সে মন দিয়ে পড়াশোনা করতো, প্রতিদিন হোমওয়ার্ক করার জন্য পাগল হয়ে যেত। কিন্তু এখন তো স্কুলে পড়ে না, যার কারণে পড়াশোনার প্রতি আগ্রহটা অনেক কমে গিয়েছে। এই বছর ওকে যদি ক্লাস 1-এ ভর্তি না করতে পারি তাহলে অনেক সমস্যা হয়ে যাবে, কারণ ক্লাস 1 থেকে লটারি সিস্টেম চালু করেছে। ক্লাস 2-তে তো সে সিস্টেম নেই, তখন আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়ে টিকতে গেলে তো অনেক টাফ হয়ে যাবে ওর জন্য। জানি না কি হবে, অনেক টেনশনে আছি। ছেলে কি স্কুলে ভর্তি করাতে পারবো কি না আল্লাহই জানে। বাবুর আব্বুর এক বন্ধু শরীয়তপুর থেকে কালিজিরা নিয়ে এসেছে। সেই কালিজিরাগুলো ধুয়ে দিয়েছে। ওনারা এগুলো ধুয়েই ভুল করে ফেলেছে, কারণ কালিজিরার মধ্যে অনেক মাটি থাকে। মাটিগুলো না সরিয়ে ধোয়া হলে ময়লা সব রয়ে যায়, তাই হয়েছে, ময়লা সব রয়ে গিয়েছে। বাসায় আনার পরে বাবুরাবু আবার ধুয়ে দিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি, ময়লাগুলো পরিষ্কার হয়নি। উনি যদি মাটি শুদ্ধ নিয়ে আসতো তাহলে সেগুলো সকিনাকে দিয়ে পরিষ্কার করানো যেত, কিন্তু এখন আর তা সম্ভব না। এখন এগুলো বাছতে গেলে অনেক সময় লেগে যাবে। কে বাছবে এগুলো এত সময় বসে বসে? আমি ঠিক করেছি যখন কালিজিরা খাবো তখন সেগুলো বেছে নিব। আমরা তো আর খুব বেশি কালিজিরা খাবো না, অল্প করে খাবো। তাই যতটুকু খাবো অতটুকু বেছে তারপর ধুয়ে রান্না করে নিব, বা চাইলে ভর্তা করে নিব। কালিজিরা আমার কাছে খুব ভালো লাগে। কালিজিরা ভর্তা দিয়ে খিচুড়ি খেতে অনেক মজা লাগে। বহুদিন ধরে কালিজিরা ভর্তা খাই না, কবে যে খেয়েছি মনে নেই। এগুলোকে এখন কাছে ডিব্বায় ভরে নিব। বাবুর আব্বু মাঝে মধ্যে হাত দিয়ে নিয়ে খায়। আমার কাছে অবশ্য এভাবে খেতে ভালো লাগে না, ভর্তা করে বা রান্না করে খেতে ভালো লাগে। যদিও কালিজিরা আস্ত খাওয়া অনেক ভালো, তারপরও আমার খেতে ইচ্ছা করে না। কালিজিরা খেলে বুকের দুধ অনেক বেড়ে যায়, তাই প্রায় সময় কালিজিরা ভর্তা করে খেতে হবে। কিন্তু ভর্তা বাড়তেই তো খবর হয়ে যায়। ছেলের স্কুলে ভর্তি নিয়ে খুব টেনশনে আসি। এখন এই মুহূর্তে ভর্তা করার কোনো ইচ্ছা নেই। ছেলেকে আগে স্কুলে ভর্তি করাই, তারপর অন্য কথা। কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারতেছি না। আমি এখন সব কিছু আল্লাহ পাক হাতে ছেড়ে দিয়েছি। যেহেতু আমার এখন কিছুই করার নেই, আল্লাহ পাক যদি চায় তাহলে আমার ছেলেকে আমি ভর্তি করাতে পারবো, না হলে পারবো না। খুব কান্না পাচ্ছে। লাস্ট সময় এসে কী যে হবে কিছুই বুঝতে পারতেছি না। আমি ভেবেছিলাম আমার ছেলেকে একটা ভালো স্কুলে ক্লাস 1-এ ভর্তি করিয়ে দিব। ক্লাস 1-এ ভর্তি করিয়ে দিলে আমার আর কোনো টেনশন থাকবে না, একদম ম্যাট্রিক পর্যন্ত সে পড়াশোনা করে যাবে। সব মায়েদেরই আমার মতো ইচ্ছা থাকে, সব মায়েরাই চায় তার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করাতে। আমিও চাই, কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না। এই জন্যই বলি মেয়েদেরকে স্বাবলম্বী হতে হয়। আজকে আমার যদি টাকা থাকতো তাহলে আমি সব কিছু করে ফেলতাম, বাবুর আব্বুর প্রতি ভরসা করে থাকতাম না। কারণ আমি যতবারই ওনার প্রতি ভরসা করি ততবারই বাসটা খাই। উনি করব বলে কোনো কাজই ঠিকমতো করে না। গত 2 বছর আমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছি অনেক কষ্ট করে, উনি একবারও ভর্তি করায়নি। এবছর অবশ্য বলেছে উনি স্কুলে ভর্তি করাবে, একটু আগ্রহ দেখিয়েছে, তাই আমি খুশি হয়ে গিয়েছিলাম যে আমাকে আর কোনো প্যারা নিতে হবে না। কিন্তু এখন দেখছি সব প্যারা আমাকেই নিতে হচ্ছে। কিছু ভালো লাগছে না, কষ্টে দুঃখে কান্না চলে আসতেছে। আপুরা তোমরা সবাই আমার ছেলের জন্য দোয়া করো, আমি যাতে ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পারি। আমার খুব শখ ওকে একটা ভালো স্কুলে ভর্তি করানোর। জানি না সেই শখটা আমি পূরণ করতে পারবো কি না। আজ এইটুকুই। আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।